স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। তো আমরা লাস্ট দুটো ক্লাসে কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং এর ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলছি, যে এর এলিমেন্টস গুলো কি হতে পারে। তো যেটা সবচেয়ে কমন এট দ্য ব্যাকগ্রাউন্ড অফ সেম, সেটা হচ্ছে কি, আমাদেরকে উই হ্যাভ টু গো ফর অটোমেশন। হ্যাঁ, একটা ম্যানুফ্যাকচারিং সিস্টেমকে সম্পূর্ণরূপে একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মের আওতায় আনতে গেলে আমাদেরকে অটোমেশনে যেতে হবে। আমাদের যে কয়েকটা এলিমেন্টস দেখছিলাম আমরা কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং এর, সবই পার্শিয়ালি বা ফুললি অটোমেটেড ছিল। সো আমাদের জানতে হবে যে অটোমেশনটা কি, আমরা কিভাবে অটোমেশনের দিকে আগাবো, আমাদের কি কি টেকনোলজিস আছে এই অটোমেশন গুলো ইমপ্লিমেন্ট করতে হলে, এগুলোই। তোমাদের আরেকটা কোর্সই আছে বোধহয়, অটোমেশন এন্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, বা কি অটোমেশন এন্ড কন্ট্রোল, একটা আমি দেখলাম একটা ইয়ে আছে, 3 ক্রেডিটের একটা কোর্সই আছে, তাই না? জি স্যার, লাস্ট সেমিস্টারে ছিল স্যার। আচ্ছা 3-1 এ। আচ্ছা। তো ম্যাক্সিমাম তোমরা ওই পোর্শনেই কভার করবা, শুধুমাত্র আমরা ক্যাড ক্যাম সিমের বদলতে যতটুকু জানা দরকার আর কি অটোমেশনে, আমরা ওই পার্টটুকুই বা একটা বেসিক একটা কনসেপ্ট দেওয়ার জন্য হচ্ছে এই টপিকটা পড়বো। তো চলো আমরা শুরু করি আর কি। অটোমেশনটা কি? অটোমেশন ইজ দ্য টেকনোলজি কনসার্নড উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার বেস সিস্টেম to operate and control production without significant human intervention. Without significant অথবা কি বলে, with no human intervention, মানে হচ্ছে আমার প্রসেসটা সম্পূর্ণরূপে কম্পিউটারই কন্ট্রোল থাকবে, কম্পিউটার অপারেটেড থাকবে। দ্যাটস কল্ড দ্য অটোমেশন। বা বলতে পারি কি, অটোমেশন ইজ এ সেট অফ টেকনোলজিস দ্যাট রেজাল্টস ইন অপারেশন অফ মেশিন এন্ড সিস্টেমস উইদাউট সিগনিফিকেন্ট হিউম্যান ইন্টারভেনশন এন্ড অ্যাচিভস পারফরম্যান্স সুপিরিয়র টু ম্যানুয়াল অপারেশন। অর্থাৎ এটা এমন একটা টেকনোলজি যেটা হিউম্যানের হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণরূপে প্রোডাকশন প্রসেসটাকে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে? এখন এই পুরো অটোমেটেড প্রোডাকশন সিস্টেম, আমি প্রথমেই একদিন কিন্তু বলছিলাম প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। হ্যাঁ, সো এই প্রোডাকশন সিস্টেমটা, মানে অটোমেটেড প্রোডাকশন সিস্টেমের এলিমেন্ট গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং সিস্টেম, অটোমেশন অফ ম্যানুফ্যাকচারিং সিস্টেম, আর একটা হচ্ছে কম্পিউটারাইজেশন অফ দ্য ম্যানুফ্যাকচারিং সাপোর্ট সিস্টেম। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কে সাপোর্ট করার জন্য, যেমন হচ্ছে বলছিলাম ইন্সপেকশন, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, বিজনেস প্ল্যানিং, ঠিক আছে, এগুলো ছিল সাপোর্ট সিস্টেম। সো পুরো একটা অটোমেটেড সিস্টেমকে আমরা এই দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি। আর এইখানে দেখো বলতেছে উইদাউট সিগনিফিকেন্ট হিউম্যান ইন্টারভেনশন। যখনই এরকম একটা সিস্টেম হয় তখন এটাকে আমরা আরেকটা টার্মস বলি, সেটা হচ্ছে অটোনোমেশন। হ্যাঁ, সো আমাদের গোল থাকবে আসলে ফুললি অটোমেশন অনেক ক্ষেত্রে সম্ভব হয় না কনস্ট্রেন্টের জন্য, আমাদের অ্যাপ্রোচ থাকবে হচ্ছে অটোনোমেশনের দিকে। আর এই যে অটোমেশন অফ দ্য ম্যানুফ্যাকচারিং সিস্টেম এন্ড কম্পিউটারাইজেশন অফ দ্য ম্যানুফ্যাকচারিং সাপোর্ট সিস্টেম, এটা হচ্ছে ওভারল্যাপিং হইতে হবে। হ্যাঁ, এটা মানে ওভারল্যাপিং হইতে বলতে এটা ওভারল্যাপিং হতেই হবে, আদারওয়াইজ আমরা এই ইন্টিগ্রেটেড সিমের দিকে অ্যাপ্রোচ করতে পারবো না। এই দুটো জিনিসকে ইন্টিগ্রেট করলেই আমরা ওভারঅল কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং এর বেনিফিটটা পাবো। ঠিক আছে? তো এক্সাম্পল কি কি হইতে পারে ধরো অটোমেটেড ম্যানুফ্যাকচারিং সিস্টেমের? এক্সাম্পল হইতে পারে অটোমেটেড মেশিন টুলস দ্যাট প্রসেস পার্টস, ট্রান্সফার লাইনস, অর্থাৎ আমরা যেটা এখন বিটুইন টু মেশিন, যেটা আমরা ম্যানুয়ালি ট্রান্সফার করতেছি। হ্যাঁ, কি বলে এটাকে, এই এক মেশিন থেকে আরেকটা মেশিনে যে আমি ম্যাটেরিয়াল ট্রান্সফার করতেছি, সেটা অটোমেটেড হতে পারে। অটোমেটেড অ্যাসেম্বলি সিস্টেম হতে পারে। আমাদের ইয়ে হয় না, কি বলে ওটাকে, আমাদের সুইং লাইনে অ্যাসেম্বলি সেকশন থাকে না? ধরো তুমি প্যান্ট বানাচ্ছ, এটার কি বলে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ওয়েস্ট ব্যান্ড, সব শেষে গিয়ে একটা সময় অ্যাসেম্বলি করতে হয়। সেটা টেক্সটাইল বা সিভিং সেকশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাসেম্বলি সিস্টেম। বা যদি অটোমোবাইলের ক্ষেত্রে ধরো যে এটার বডি পার্টস গুলো আলাদা আলাদা ভাবে বিভিন্ন সেলে ম্যানুফ্যাকচার করে সবশেষে একটা অ্যাসেম্বলি লাইনের মধ্যে সবগুলো অ্যাসেম্বলি করা হচ্ছে, ওটা অটোমেটেড হতে পারে। অটোমোবাইলের ক্ষেত্রে ম্যাক্সিমামই হচ্ছে অ্যাসেম্বলি সেকশন হচ্ছে অটোমেটেড আর কি। ম্যানুফ্যাকচারিং সিস্টেম ইউজ ইন্ডাস্ট্রিয়াল রোবটস টু পারফর্ম প্রসেসিং অর অ্যাসেম্বলি অপারেশনস। আমি ইয়েতে স্নোটেক্স একটা ফ্যাক্টরি আছে, বুঝতে পারছো? তো সেখানে গিয়ে দেখছিলাম সবশেষে একদম ফিনিশিং সেকশনে ইয়েটা আমার আয়রন, মানে সব ফিনিশিং সেকশন শেষ করে এটাকে ভাঁজ করতে হয় না?
হোল্ডিং হোল্ডিং স্যার। ফোল্ডিং, হ্যাঁ আর কি ফোল্ডিং আর কি। তো ওই ফোল্ডিং এর জন্য একটা রোবট বলবো না, ওইটাকে একটা সিস্টেম, একটা মেশিনের মতো আর কি তোমার প্রোগ্রাম করা আছে। ওই প্রোগ্রাম অনুযায়ী ওই শার্টটাকে তোমার ইয়ে করে ফেলতেছে আর কি, ওটাকে ফোল্ড করে, আমরা যেটাকে সোজা বাংলায় বলি যে ভাঁজ করতেছে আর কি, প্যাকিং এর জন্য সেটা করে ফেলতেছে। তো ওইটা আমি টেক্সটাইলের ক্ষেত্রে দেখছি, বাট হচ্ছে তোমার ইয়ের ক্ষেত্রে, হ্যাভি ইন্ডাস্ট্রি গুলোর ক্ষেত্রে ওখানে রোবট ইউজ করা হয়। দেন হচ্ছে অটোমেটিক ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এন্ড স্টোরেজ সিস্টেম টু ইন্টিগ্রেট দ্য ম্যানুফ্যাকচারিং অপারেশন। অটোমেটিক ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম হতে পারে, এটাও আমি ইসেতেই দেখছি, তোমার কি বলে স্নোটেক্সেই দেখছি। ওটা একটু অ্যাডভান্স ফ্যাক্টরি আর কি। ওখানে হচ্ছে তোমার আহ সচরাচর যেটা হচ্ছে কমন সিনারিও অ্যাপারেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি আমরা একটা অপারেশন থেকে সেলাই করার পর কি সামনে একটা ট্রলি থাকে, ট্রলিতে ওই বান্ডেলটা রেখে দিই, রাইট? জি স্যার। বাট ওইটার মধ্যে দেখলাম আমি যে হচ্ছে তোমার কি বলে দুটা মেশিনের মাঝখানে হচ্ছে একটা অটোমেটেড গাইডেড ভেহিকল আছে এবং একটা নির্দিষ্ট টাইম সেট করা। ধরো পাশাপাশি গুলো প্যারালাল অপারেশন, ধরো যে 30 সেকেন্ডস ওটার এসএমভি। সো 30 সেকেন্ডস পর যে অটোমেটেড গাইডেড ভেহিকলটা আছে এটা সামনের দিকে মুভ করে, বুঝতে পারছো? অর্থাৎ 30 সেকেন্ড পর আমার একজন অপারেটরের সেখানে গুডসটা সেলাই করে রাখতে হবে, এবং রাখার পর সবাই তো মনে করো প্যারালালি 10টা মেশিন রাখা আছে বা ইনের লাইন 10টা মেশিন রাখা আছে। তো সবাই যখন ওটার মধ্যে গুডস গুলো মানে ইয়ে করতেছে আর কি, ডিসচার্জ করতেছে সেলাই করার পর, এট এ টাইম সবগুলো গুডস একটা নির্দিষ্ট সময় পর সামনে চলে যাচ্ছে বা নেক্সট অপারেশনে চলে যাচ্ছে আর কি। তো এই ক্ষেত্রে হয় কি, এই দেখবা যে তোমাদের এট দা ভেরি ফার্স্ট যখন বোটল নেক অ্যানালাইসিস করতে দিবে তখন আর ওই সুপারভাইজারের কাছে যেতে হয় না যে আপনার প্রোডাকশন শিট দেখি। তো ওইখানে ওই এই অটোমেটেড গাইডেড ভেহিকলটার উপর তুমি কতগুলো প্রোডাক্ট কে কতগুলো প্রোডাকশন করছে ওটা দেখলেই যেটার মধ্যে সবচেয়ে কম সেটাই বুঝে নিবা যে বোটল নেক, বুঝতে পারছো? তো আমি জাস্ট বুঝাইতে চাইতেছি যে অটোমেটিক গাইডেড ভেহিকলও মানে হচ্ছে একটাই আমাদের অটোমেটেড ম্যানুফ্যাকচারিং এর একটা পার্ট আর কি। তো আমাদের টেক্সটাইলের ক্ষেত্রেও এটা আছে। দেন হচ্ছে অটোমেটিক ইন্সপেকশন সিস্টেম ফর কোয়ালিটি কন্ট্রোল। এটা টেক্সটাইলের ক্ষেত্রে মানে একটু ডিফিকাল্ট, তবে কিছু কিছু পোর্শনে হয়। ধরো তুমি, আমি বলতে পারি যে মেটাল ডিটেক্টর একটা মেশিন আছে না, দেখছো? স্যার ওটা হচ্ছে ফেব্রিক্স আর স্প্রেডিং এর টাইমে স্যার ইউজ করা হয় ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ, এটা সবসময় ইউজ করা হয় না, তো এটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। তো এটা হচ্ছে জাস্ট কিছু ইয়ের ক্ষেত্রে নিডেলটা আটকায় থাকে নাকি, মূলত উদ্দেশ্যই হচ্ছে এটা। তোমার গুডস এর মধ্যে যদি নিডেল মানে পাওয়া যায়, সেটা হবে তুমি ইয়ে খেয়ে যাবে ওটাকে, কি বলে মামলা আর কি, তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে। এটা একটা ফ্যাক্টরির জন্য খুবই ডিসরেসপেক্টফুল। সো এটা করা হয় আর কি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের টেক্সটাইলের ইন্সপেকশন হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন আর কি, বাট এটাকেও অটোমেটিক করা সম্ভব। তো এগুলো হচ্ছে এক্সাম্পল অটোমেটেড ম্যানুফ্যাকচারিং সিস্টেমের। তো অটোমেটেড ম্যানুফ্যাকচারিং সিস্টেমের আমরা মানে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা কি কি ধরনের অটোমেশন ফলো করতে পারি, এখানে কয়েকটা আছে দেখো। একটা হচ্ছে ফিক্সড অটোমেশন। এটা হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং সিস্টেম ইন হুইচ দ্য সিকোয়েন্স অফ প্রসেসিং অপারেশন ইজ ফিক্সড বাই দ্য ইকুইপমেন্ট কনফিগারেশন। এবং এই ফিক্সড অটোমেশনটা হচ্ছে কন্টিনিউয়াস, কয়েক ওএম আমরা বললাম না, কন্টিনিউয়াস প্রসেস ছিল, ফ্লো প্রসেস। সেটার ক্ষেত্রে হচ্ছে ফিক্সড অটোমেশনটা জরুরি। Each of the operation in the sequence is very simple, involving perhaps a plain linear or rotational motion. আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তোমার মেকানিক্যালের ইয়েতে দেওয়া আর কি। An uncomplicated combination of the two, for example, the feeding of a rotating spindle. তো ফিক্সড অটোমেশনের ক্ষেত্রে তোমার হচ্ছে শুধুমাত্র একটা ডেডিকেটেড প্রোডাক্টের জন্যই তুমি তোমার লাইন বা মেশিনারিজ গুলোকে সেট করবা বা ওইভাবে ওটা প্রোগ্রাম করা থাকবে, এটার মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি থাকবে না, ঠিক আছে? এবং তোমার এই প্রোডাক্টের জন্য একটা হাই ডিমান্ড থাকতে হবে, যার কারণে তোমার কি বলে একটা হাই ইনভেস্টমেন্ট করা ফিজিবল হবে বা জাস্টিফাইড হবে, যে আমি এটা যে তোমার ডিমান্ড আছে বা তুমি যে বায়ারের কাছ থেকে নিচ্ছ, যে মানে এটার ডিমান্ড থাকবে এত বছর, তুমি ওই অত বছরে তুমি যে ইনভেস্টটা করতে যাচ্ছ অটোমেশনের জন্য, সেটা তুমি জাস্টিফাই করবা। ওকে, এত বছরে এত করে ডিমান্ড হলে আমি যদি এই পরিমাণ ইনভেস্ট করি অটোমেশনের জন্য, তাহলে আমার লাভ থাকবে বা প্রফিট থাকবে।
দ্যাট মিনস তোমার একটা ফিক্সড ডিমান্ড থাকতে হবে ওই গুডস এর জন্য, আদারওয়াইজ ফিক্সড অটোমেশনের দিকে অ্যাপ্রোচ করা হবে মানে ভুল হবে আর কি। তো এটা টিপিক্যাল ফিচার্স গুলা বা ক্যারেক্টারিস্টিক গুলা কি, হাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফর কাস্টম ইঞ্জিনিয়ার্ড ইকুইপমেন্ট এন্ড হাই প্রোডাকশন রেট, যেহেতু ফিক্সড অটোমেশন কন্টিনিউয়াস একটা প্রোডাকশন হবে, এটাতে প্রোডাকশন রেট খুব বেশি হবে, রিলেটিভলি ইনফ্লেক্সিবল ইন অ্যাকোমোডেটিং প্রোডাক্ট ভ্যারাইটি, মানে হচ্ছে প্রোডাক্ট ভ্যারাইটি এটার মধ্যে তেমন থাকবেই না, একটা নির্দিষ্ট প্রোডাক্টই তুমি প্রডিউস করতে পারবা। তো ফিক্সড অটোমেশন তুমি কখন ইউজ করবা, যে লো ভ্যারিয়েবিলিটি ইন প্রোডাক্ট টাইপ, অলসো ইন সাইজ, শেপ, পার্ট কাউন্ট, ম্যাটেরিয়াল, মানে প্রোডাক্ট ভ্যারিয়েবিলিটি যখন কম থাকবে, দেন হচ্ছে একটা প্রেডিক্টেবল এবং স্টেবল ডিমান্ড, এটা খুব জরুরি, ঠিক আছে, এটা থাকতে হবে। আচ্ছা, এখানে 2 to 5 ইয়ার্স টাইম পিরিয়ড, এটা হয়তো যে বই থেকে নিছি ওইখানে এক্সাম্পল দেওয়া ছিল যেটার, ওটার জন্য লেখা 2 to 5 ইয়ার টাইম পিরিয়ড, বাট এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বা ইকোনমিক অ্যানালাইসিস থেকে এটা ইয়ে করতে হবে যে কত বছর থাকতে হবে বা কত বছর। এই যে তোমার আমাদের যে ফ্যাক্টরি গুলো ধরো কি বলে, যেগুলো পুরনো ফ্যাক্টরি, এগুলো দেখবা যে এখন রাস্তার সাইডে ওই সুইং ফ্যাক্টরি যেগুলো, এগুলো বিক্রির জন্য দেখবা যে নোটিশ দিয়ে দেয় যে ভবন সহ ফ্যাক্টরি বিক্রয় হইবে, বুঝতে পারছো? এটার কারণ হচ্ছে তোমার এরকম হয়তো ডিমান্ড করে মানে ইয়ে করে নিছে যে আমার এত বছর যদি আমি ঠিকমতো ডিমান্ড পাই, আমি এত বছর প্রোডাকশন করলে আমার লাভটাও মানে কি বলে জাস্টিফাইড হবে বা আমার ইনভেস্টটা জাস্টিফাইড হবে। তো দেখছে আমার কি বলে এইরকম অলরেডি প্রফিট হচ্ছে, সো আমার আর এটা এনলার্জ করার দরকার নেই বিজনেস, বা এখনই যদি স্টপ করে দেই দ্যাট উডন্ট বি এনি ইস্যু, বা যে পরিমাণ লাভ পাচ্ছি আমি বাই দিস টাইম বা লাভের পরিমাণ কমে আসছে আমাদের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে এরকম হচ্ছে যে তোমার ভার্টিক্যাল ইন্টিগ্রেশন কম যেগুলোর মধ্যে ফ্যাক্টরি গুলোতে, ওগুলাই বন্ধ হয়ে যাচ্ছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে তারা লসে পড়ছে, ঠিক আছে? বিজনেসম্যানরা কোনো সময় মানে কি বলে লস থেকে মানে লসে পড়ে বিজনেস থেকে বের হয়ে যেতে চায় না। এই যে দেখছো না মাঝখানে এই যে বিভিন্ন বায়ার গুলা কোভিড এর সময় ব্যাংকরাপসি বলতেছে, খেয়াল করছিলা? জি স্যার। এটা হচ্ছে কিন্তু জাস্ট এটা একটা পলিসি, হ্যাঁ, যে উই হ্যাভ বিন ব্যাংকরাপ্টেড। সো এটার কারণে হয় কি, যখন বলো তুমি ব্যাংকরাপ্টেড বা আমি লসের পথে আছি, তখন ওই সব দেশে সরকার থেকে একটা ইয়ে দেয়, ভর্তুকি দেয়, ঠিক আছে? তো যেহেতু কোভিড এর কারণে একটু লস হইছে, তারা লাভের স্কেলটা ঠিক রাখে, বুঝতে পারছো? লাভের স্কেলটা ঠিক রেখে ওকে আমার যেহেতু একটু কম হয়ে যাচ্ছে এবার, মানে প্রফিটটা কম হয়ে যাচ্ছে, ওই ভর্তুকি দিয়ে ওই প্রফিটটা লেভেল করে দেন হচ্ছে বিজনেস লিড করে। ব্যাংকরাপসি মানে কি বলে জীবনে দেউলিয়া হয় নাই আর কি। আচ্ছা, যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেছি। হাই প্রোডাকশন ভলিউম ডিজায়ার্ড পার ইউনিট অফ টাইম, ঠিক আছে? যখন তোমার খুবই একটা হাই ভলিউম লাগবে প্রোডাকশন, মানে প্রোডাকশন রেট হাই হইতে হবে, সেই ক্ষেত্রে তোমার ফিক্সড অটোমেশনের দিকে তুমি যাবা। আর সিগনিফিকেন্ট কস্ট প্রেসারস ডিউ টু দ্য কম্পিটিটিভ মার্কেট কন্ডিশন, সো আর যেহেতু তোমার ফিক্সড অটোমেশনে গেলে কি হয়, তোমার ইউনিট কস্টটা কম হয়ে যায়, কিন্তু গত কন্টিনিউয়াস প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু বলছিলাম যে তোমার ভ্যারিয়েবল কস্টটা এ লট অফ প্রোডাকশন ইউনিটের উপর ডিভাইডেড হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমার কস্টটা কম হয়ে যায়, যেহেতু কম্পিটিটর অনেক, সেহেতু কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা পাওয়ার জন্য তোমাকে এই ফিক্সড অটোমেশনের দিকে যাইতে হতে পারে। দেখো এটার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওগুলোই ঘুরে ফিরিয়ে লেখা আর কি। লো কস্ট, এটা হচ্ছে যেটা বললাম যে হাই ইনিশিয়াল কস্ট অফ ইকুইপমেন্ট ক্যান বি স্প্রেড ওভার এ লার্জ নাম্বার অফ ইউনিটস, দ্যাটস ওয়াই দেয়ার উইল বি আ লো ইউনিট কস্ট। অটোমেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম, হাই প্রোডাকশন রেট। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, হাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, রিলেটিভলি ইনফ্লেক্সিবল টু অ্যাকোমোডেট দ্য প্রোডাক্ট চেঞ্জ, যেহেতু প্রোডাক্ট চেঞ্জ করতে পারতেছি না, সেহেতু ওই প্রোডাক্টটা যদি বাদ হয়ে যায় সেক্ষেত্রে আমার পুরো ফ্যাসিলিটিটাই কিন্তু নষ্ট। ধরো তুমি আমাদের কি বলে আমরা তো ছোট থেকেই ধরো সিমভিয়ান ফোনও দেখছি, জাভা ফোনও দেখছি, এখন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ ফোন, গুগল ফোন, গুগল তো অ্যান্ড্রয়েডই, সব ফোনই দেখছি। তো
তো ধরো তুমি যদি সিমভিয়ান এর প্রোডাকশন লাইন থাকতো, তুমি যদি ডেডিকেটেডলি শুধু সিমভিয়ান ফোনই ইউজ করতা, তাহলে কি বিজনেসে টিকতে পারতা? না স্যার, পারতা করা না, করা তোমাকে যেত না। অ্যান্ড্রয়েড অ্যাডাপ্ট করতে হতো। হ্যাঁ, দ্যাটস ওয়াই এটা একটা ডিসঅ্যাডভান্টেজই বলা হচ্ছে, যে রিলেটিভলি ইনফ্লেক্সিবল ইন অ্যাকোমোডেটিং দ্য প্রোডাক্ট চেঞ্জ। এক্সাম্পল কি, যে অটোমেটেড অ্যাসেম্বলি লাইন, মেশিনিং ট্রান্সফার লাইন, এগুলো হচ্ছে তোমার এক্সাম্পল, যে কোনো ইন্ডাস্ট্রির জন্য হতে পারে। দেন আসি আমরা প্রোগ্রামেবল অটোমেশন, a manufacturing system designed with the capability to change the sequence of operation to accommodate different product configuration। অর্থাৎ ধরো সিমিলার প্রোডাক্টসই, হ্যাঁ, ধরতে পারো যে ধরো আমি এক্সাম্পলই দেই, ধরো পেন, হ্যাঁ, তুমি পেনই বানাবা, বাট এক একটা পেনের ক্যাপ এক এক রকম, ঠিক আছে, পেছনে যেই তোমার একটা নাটের মতো একটা জিনিস আছে, ওইটা হয়তো চেঞ্জ হবে, বাট তুমি এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো চেঞ্জ করতে পারবা উইদিন দ্য লাইন বা উইদিন দ্য ফ্যাসিলিটি অফ ইউর প্রোডাকশন, ঠিক আছে, তখন তুমি প্রোগ্রামেবল অটোমেশনটা অ্যাডাপ্ট করবা, ঠিক আছে। The operation sequence is controlled by a program which is a set of instruction coded so that they can be read and interpreted by the system. New programs can be prepared and entered to the equipment to produce new products। অর্থাৎ আমার যে প্রোডাক্টটা ফিক্সড অটোমেশনে ছিল একটা ডেডিকেটেড প্রোডাক্ট, শুধুমাত্র আমি ওটাই বানাবো, বাট এই ক্ষেত্রে তোমার সিমিলার প্রোডাক্টস বাট ডিফারেন্ট পার্টস, ডিফারেন্ট সাইজেস, ঠিক আছে, হয় না যে একটা শার্ট এটার 38 সাইজও আছে, 37 সাইজও আছে, তো এরকম আহ এই গাড়ির পার্টস এর ক্ষেত্রেও দেখবা সিমিলার, কি বলে এটাকে, ধরো এলিয়ান গাড়ি 2012 থেকে 2019 পর্যন্ত সব ইয়েতেই আছে, কি বলে, সব ইয়ারেই কিছু কিছু ফিচার্স চেঞ্জ হয় বা কিছু কিছু ডিজাইন চেঞ্জ হয়। সো ওই ডিজাইন গুলো হচ্ছে তোমার মানে কি অ্যাকোমোডেট করতে হবে তোমার উইদিন দা প্রোডাকশন ফ্যাসিলিটি, যদি করতে পারে সেটাই হবে তোমার প্রোগ্রামেবল অটোমেশন। টিপিক্যাল ফিচার্স গুলো কি, হাই ইনভেস্টমেন্ট ইন জেনারেল পারপোজ ইকুইপমেন্ট, লোয়ার প্রোডাকশন রেটস দেন দ্য ফিক্সড অটোমেশন, কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকবে, হ্যাঁ। ব্যাচ প্রোডাকশনের ক্ষেত্রে সচরাচর একটু আগে বললাম কি, ফিক্সড প্রোডাকশনে হচ্ছে তোমার কি কন্টিনিউয়াস প্রোডাকশন, আর হচ্ছে কি এই যে প্রোগ্রামেবল অটোমেশনটা হচ্ছে ব্যাচ প্রোডাকশনের ক্ষেত্রে মানে সুইটেবল আর কি, যেহেতু ওই যে পার্ট সাইজ গুলো চেঞ্জ হতে পারে সামান্য, পার্টের ডিজাইনটা সামান্য চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে ওগুলো ব্যাচ ওয়াইজ হয়, যে আমি এই স্টাইলের এই কয়েকটা গাড়ি বানাবো, এই স্টাইলের এই কয়েকটা শার্ট বানাবো, হ্যাঁ, এই স্টাইলের মানে প্যান, এই কালারের এই কয়টা প্যান বানাবো, এটার উপরের লেখাটা এই মোল্ডের হবে, এটা একটু চেঞ্জ হবে। ধরো এই যে ম্যাটাডোর, কি বলে ম্যাটাডোর, প্যান লেখা থাকে না কলমের মধ্যে মাঝখানে, জি স্যার। ধরো এটা এটা তুমি এইভাবে না লিখে তুমি আরো ছোট করলা, এটা হবে কি শুধুমাত্র ফিনিশিং পোরশনে গিয়ে একটা মোল্ড চেঞ্জ করতে হবে। তো এই মোল্ড চেঞ্জ করার অ্যাবিলিটিটা তো তোমার প্রোডাকশন ফ্যাসিলিটি থাকতে হবে, দ্যাটস ওয়াই দ্যাট হচ্ছে প্রোগ্রামেবল অটোমেশন। সো প্রোগ্রামেবল অটোমেশন থাকলে তুমি কিছু ভ্যারাইটি অফ প্রোডাক্টস করতে পারবা, যেটা তোমার বিজনেসের জন্যই ভালো হবে। Programmable automation is appropriate in the following circumstances: কখন, when requires low and medium production volume, introduction of new products to be produced in batches, high capability to change physical setup, হ্যাঁ, সেটআপ, যেহেতু একটা নতুন একটা প্রোডাক্ট করবা, সেক্ষেত্রে তোমার টুল চেঞ্জ করতে হবে, মেশিন সেটিংস চেঞ্জ করতে হবে, সেটআপ টাইম চেঞ্জ করতে হবে, তো একটু সামান্য চেঞ্জ ওভার টাইম লাগে আর কি, বুঝতে পারছো প্রোগ্রামেবল অটোমেশনের ক্ষেত্রে। আর এক্সাম্পল গুলো কি, ইন্ডাস্ট্রিয়াল রোবটস, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার্স, এই যে নিউমেরিক্যালি কন্ট্রোলড মেশিন টুলস, এখন হচ্ছে যে ধরো সিএনসি মেশিন যেটা আছে আমরা আমাদের ল্যাবে, তো ওটা দিয়ে ওটা হয়ে যায় একটা প্রোগ্রামেবল অটোমেটেড মেশিন হতে পারে, ঠিক আছে, আমি নানান রকম ডিজাইনই ওটা দিয়ে করতে পারবো, বাট আমাকে প্রোগ্রাম করে দিতে হবে এবং ওই প্রোগ্রামের জন্য একটা সেটআপ টাইম লাগবে। আমার টুলটা চেঞ্জ করতে হতে পারে, ধরো আমি যদি একটা মাইল্ড স্টিলের উপর যে টুল দিয়ে করি, আমি কাস্ট আয়রনের উপর কি সেই টুল দিয়ে করতে পারবো? পারবো না, ঠিক আছে। এই ক্ষেত্রে এই চেঞ্জ ওভার টাইমটা হয়, যার কারণে এটার প্রোডাকশন ভলিউম হচ্ছে সবচেয়ে কম। এটা আমরা একটা গ্রাফে দেখবো নেক্সটে। আর ফ্লেক্সিবল অটোমেশনটা কি, just হচ্ছে an extension of the programmable automation in which the system is changing over from one job to next with no lost time between jobs। বুঝতে পারছো? অর্থাৎ এই যে ধরো
আমি বললাম যে আমার একটা ইয়ে করতে হইলে আমার টুল চেঞ্জ করতে হবে, জিক্স ফিকচার্স এগুলো চেঞ্জ করতে হবে আমার একটা প্রোডাক্ট করতে হলে। সো এই যে চেঞ্জিং টাইম এটাও অটোমেটেড হয়ে যাবে তখন। ঠিক আছে? সেটাই হচ্ছে তোমার ফ্লেক্সিবল অটোমেশন, যেটা হচ্ছে আমাদের সিম বা কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং এর একটা বিশাল পোরশন। যে কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিংটা তোমার ইমপ্লিমেন্ট করতে হলে এই ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সেল তোমাকে ডেভেলপ করতে হবে। এবং এই ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সেলের মধ্যে এই ফ্লেক্সিবল অটোমেশনটা থাকতে হবে। ঠিক আছে? এটার টিপিক্যাল ফিচারস গুলো কি দেখো, ওইটার মতোই, শুধুমাত্র হচ্ছে এখানে কোনো চেঞ্জ ওভার টাইম থাকবে না। বুঝতে পারছো? with no lost time between jobs. High investment for custom engineered systems, continuous production of variable mixture of products, medium production rate. লাস্টেরটা হচ্ছে এটা সবচেয়ে ডিস্টিংগুইশিং একটা ফিচার, যেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি টু ডিল উইথ প্রোডাক্ট চেঞ্জ এন্ড ভেরিয়েশনস উইথ নো চেঞ্জ টাইম। এই যে ফিগারটা দেখো, স্যার একটা ফিগারটা, কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম স্যার, জিনিসটা হ্যাঁ, স্যার ক্লিয়ার না, মানে জিনিসটা আসলে একটা জায়গায় পেয়েছি স্যার, এখানে ইউনি ডাইরেকশনের কথা বলা আছে স্যার, ওই ইউনি ডাইরেকশন কথাটা মানে বুঝি নাই আসলে। কোনটা ইউনিট ডিরেকশন এখানে? মানে স্যার ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম মানে হ্যাঁ, জিনিসটা স্যার ক্লিয়ার হচ্ছে না, জিনিসটা স্যার আসলে কি, মানে এটা করে কোন জায়গায় বা আচ্ছা, কি কাজে এটা কোথায় লাগছে। এটার উপরে আমাদের মানে কি বলে একটা লেকচারই থাকবে, বুঝতে পারছো? দুই লেকচারের একটা ইয়ে থাকবে। ওই সময় ওটা আরো ডিটেইলস পড়বো। এটা জাস্ট হচ্ছে এখন ক্লাসিফিকেশনটা জেনে রাখো, এটার ভিতরে আরো অনেক কিছু আছে। জি স্যার। হ্যাঁ, ওইটার মধ্যে এই যে ফ্লেক্সিবল অটোমেশনের আন্ডারেই কিন্তু তোমার এই যে অটোমেটেড গাইডেড ভেহিকল গুলা ইউজ করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। তো যখন তুমি অটোমেটেড গাইডেড ভেহিকল গুলা ইউজ করবা তখন তোমার কিন্তু লস টাইম থাকবেই না। এরকম আরো অনেকগুলো পার্টস আছে এটার, যেটা হচ্ছে আমরা নেক্সটে দেখবো। হ্যাঁ, এই শুধুমাত্র মানে এই লেকচারটায় আপাতত এতটুকু জেনে রাখো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার। দেন হচ্ছে তোমার এই যে দেখো, গ্রাফে দেখো যে প্রোগ্রামেবল অটোমেশন, ফ্লেক্সিবল অটোমেশন, ফিক্সড অটোমেশন। প্রোডাকশন কোয়ান্টিটি দেখো ফিক্সড অটোমেশনে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে ফ্লেক্সিবল অটোমেশনে বেশি, সরি তারপর একটু কম হচ্ছে ফ্লেক্সিবল অটোমেশনে, তারপর হচ্ছে প্রোগ্রামেবল অটোমেশনে। এই যে দেখো ফ্লেক্সিবল অটোমেশনটা মাঝখানে, কারণ এইখানে হচ্ছে তোমার ওই যে আমি যেটা বললাম, নো লস টাইম ফর চেঞ্জ ওভার বা মিনিমাম লস টাইম ফর চেঞ্জ ওভার। ঠিক আছে? দ্যাটস ওয়াই ফ্লেক্সিবল অটোমেশনটা দেখো মাঝখানে আছে। এখন হচ্ছে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সিস্টেমের তুমি অটোমেশন করলা। হ্যাঁ, এখন তোমার ম্যানুফ্যাকচারিং সাপোর্ট সিস্টেম গুলোকেও তো তোমার অটোমাইজ করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে কি করতে পারো, মানে কোন কোন সেকশনটায় তুমি ম্যানুফ্যাকচারিং সাপোর্ট সিস্টেম গুলোকে দেখো, এখানে এই যে চারটা সাপোর্ট সেকশনের মধ্যে মোটামুটি সবগুলো পড়ে। যে ম্যানুফ্যাকচারিং, বিজনেস ফাংশন, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট প্ল্যানিং, ম্যানুফ্যাকচারিং কন্ট্রোল, এগুলো হচ্ছে মানে খুবই মেজর হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাপোর্ট ফাংশন। সো এগুলোকেও তোমার ইন্টিগ্রেশন করতে হবে, যেগুলোর মধ্যে একদম ম্যানুয়াল বা ক্লারিক্যাল এফোর্ট যেন সবচেয়ে কম হয়। হ্যাঁ, এবং এইটাকে ম্যানুফ্যাকচারিং সাপোর্ট সিস্টেম গুলোকে কম্পিউটারাইজ বা ইন্টিগ্রেট করার জন্যই আমাদের কিন্তু এই সিম। বুঝতে পারছো? বা কি বলে ওটাকে, কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং, যেটা এটা ইউজ করেই হচ্ছে আমি এই ম্যানুফ্যাকচারিং সাপোর্ট সিস্টেম গুলোকে একটা কমন বেজের আন্ডারে নিয়ে আসতে পারবো। ধরো ম্যানুফ্যাকচারিং সাপোর্টের ক্ষেত্রে কিন্তু আমার ডেটা গুলাই বেশি জরুরি হয়। ঠিক আছে? তো ওই ডেটা গুলোকেই অ্যাকিউমুলেট করা বা ইন্টিগ্রেট করা, এটা ওই সিমের মাধ্যমে করা হয়। ম্যানুফ্যাকচারিং এর সাথে বাকি যে আমার সাপোর্ট ফাংশন গুলো আছে সেগুলোকে একীভূত করা, ওগুলোকে কম্পিউটারাইজড করা। কম্পিউটারাইজড করা বললেই কিন্তু এটার মধ্যে অটোমেটেড চলে আসে বা ইন্টিগ্রেটেড ব্যাপারটা চলে আসে আরকি। স্যার তাহলে কি এই জায়গাটাতেই আমাদের ইআরপি ইউজ হয়? হ্যাঁ, ইআরপি হচ্ছে, ধরো পুরো ব্যাপারটাকে সাপোর্ট সিস্টেমটাকে কম্পিউটারাইজ করার একটা পোরশন বলতে পারো, বা একটা ওয়ে। ইআরপি একটা ওয়ে। কিন্তু আচ্ছা। হ্যাঁ, ইআরপি ধরো একটা ডেটাবেস করলো।
বাট যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য তো ইআরপি তুমি ইউজ করতে পারবা না, পারবা? বা ট্রান্সপোর্টেশনের জন্য তো আর ইআরপি ইউজ করতে পারবা না। বাট সেগুলারও তো জন্য মানে সেগুলার জন্য তো তোমার মানে কি বল অটোমেশনের দরকার আছে। জি স্যার। এই এটা ইআরপি তে শুধুমাত্র তুমি ডেটাবেস পাবা। হ্যাঁ, ইআরপি তে ডেটাবেস পাবা বা প্ল্যানিং কিছু টুল পাবা বা হচ্ছে তুমি ডিজাইনের কিছু টুলও পাইতে পারো। বাট আদার্স যে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে সে মানে ম্যানুফ্যাকচারিং সাপোর্ট সিস্টেমের জন্য সেটাও তোমাকে মানে অটোমেশনের আন্ডারে ওটাও পড়ে। তোমাকে ওটাও অটোমেশনের আস্তে আস্তে যাইতে হবে ওইদিকে। আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, এখানে ওয়ার্ডটা কম্পিউটারাইজেশন বলছে তাই না? এই জন্যই তোমার ক্ষেত্রে বুঝতে পারছি ঝামেলা হয়েছে আর কি। এখানে কম্পিউটারাইজেশন যেই তোমার টার্মসটা এটা ঠিক আছে, কারণ হচ্ছে ওই বইয়ের মধ্যে সাপোর্ট সিস্টেম বলতে এই চারটা জিনিস বুঝাইছে। বুঝতে পারছো? যে এই চারটা জিনিসকে মেজরলি আমার অটোমেশনের আন্ডারে নিয়ে আসতে হবে। দেখো এই যে প্ল্যানিং, কন্ট্রোল, বিজনেস ফাংশন, ডিজাইন এগুলো কিন্তু কম্পিউটারাইজেশন করলে ব্যাপারটা অটোমেশন হয়ে যাচ্ছে। বাট আমি যেটা বললাম ম্যানুফ্যাকচারিং সাপোর্ট সিস্টেমে শুধুমাত্র এগুলা ছাড়াও কিন্তু আরো পরে। ঠিক আছে, আমরা ওই যে ইয়ের বইতে দেখছি, রাধাকৃষ্ণনের বইতে দেখছি কি এটার মধ্যে তোমার আমার কি বলে ইন্সপেকশনটা মানে ইনক্লুডেড ছিল সাপোর্ট সিস্টেমে। দেন হচ্ছে এই ট্রান্সপোর্টেশনটা ছিল, তাই না? তো ওইগুলোকেও তো আমার কি বলে অটোমেশন করতে হবে বা অটোমেশনের আন্ডারে ওগুলোও পড়ে ম্যানুফ্যাকচারিং সাপোর্ট। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, এই যে দেখো এখানে কিছু রিজনস ফর অটোমেটিং দেয়া আছে। এগুলো তো আর মানে ডিটেলস বলার দরকার নাই। টু ইনক্রিজ লেবার প্রোডাক্টিভিটি, টু রিডিউস লেবার কস্ট। মানে অটোমেশন করলে কিন্তু আলটিমেটলি তোমার সব দিকেই লাভ, প্রোভাইডেড তোমার অটোমেশন করাটা জাস্টিফাইড, যে আমার অটোমেশন করা এখনই জরুরি, ওকে আমি অটোমেশন করছি। বাট অটোমেশন করার পর কোনো লস নাই। বুঝতে পারছো? সব দিক দিয়েই তুমি বেনিফিট পাবা। বাট তোমার সেই প্রফিট বা বেনিফিটটা উঠে আসতেছে কিনা সেটা জাজ করাই বা সেটা ক্যালকুলেট করাই হচ্ছে ফ্যাক্ট অটোমেশনে যাওয়ার আগে। এখন আমি অটোমেশনে যাব কিনা সেটারও কিন্তু সিমুলেশন করা যেতে পারে, তাই না? আচ্ছা, দেখো ম্যানুয়াল লেবার ইন ফ্যাক্টরি অটোমেশন। যখন তুমি মানে অটোমেশনে তুমি যেতে পারবা না কখন? অটোমেশনে যেতে পারবা না মানে তোমার হচ্ছে কি ম্যানুয়াল লেবার দিয়েই তোমার ওয়ার্কটা অ্যাকমপ্লিশ করতে হবে। সেটা কখন? যখন দেখো দ্য টাস্ক ইজ টেকনোলজিক্যালি টু ডিফিকাল্ট টু অটোমেট এবং শর্ট প্রোডাক্ট লাইফ সাইকেল, customized product, ups and downs in demand, need to reduce risk of product failure, lack of capital, এই ব্যাপারগুলো সব সলভ করেই হচ্ছে তোমার অটোমেশনে যেতে হবে। যদি এরকম কোনো একটা কারণ থাকে তাহলে কিন্তু দেখবা যে তুমি মানে অটোমেশন তোমার সাকসেসফুল হবে না বা তোমার ওটা বেনিফিশিয়াল হবে না, কস্ট বেনিফিশিয়াল যেটাকে বলে আর কি। তো এগুলো যদি জাস্টিফাইড না হয় সেক্ষেত্রে তোমার ম্যানুয়াল লেবার দিয়ে করতে হবে। এই যে দেখো আমাদের যে কি বলে এই টেক্সটাইল গুলো বা আমাদের যে সুইং সেকশন গুলো বা আমাদের যে মানে ইয়েগুলো আছে ওগুলোতে সব পুরো অটোমেশনে যেতে পারি না কেন? আমাদের তো ম্যানুয়াল লেবার আছে, অটোমেশন কিছু আমার মেশিনও আছে। এটাকে দেখো আপস এন্ড ডাউনস ইন ডিমান্ডস, দেখবা যে কোন এক মাসে পিক সিজন আছে, ঠিক আছে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এগুলো হচ্ছে পিক সিজন। এই সময় দেখবা যে অর্ডার থাকে লাখ লাখ, ঠিক আছে? তারপর চলে গেলে দেখবা যে অফ সিজন আসলে আবার ডিমান্ড কমে যাচ্ছে। দেন হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্ট, প্রচুর রকমের ভ্যারিয়েশন না? দেখবা যে যখন কাজ করবা তখন দেখবা বলবে খালি এই বায়াররা দেখবা শুধু চাবে হচ্ছে আপনাদের ডেভেলপমেন্ট দেন, ডেভেলপমেন্ট দেন। দেন ডেভেলপমেন্ট দেখে তারা নতুন করে ডিজাইন তোমাকে দিবে যে এই ডিজাইনটা করে দেন। সো ডিমান্ডটা খুবই ফিকল এবং ডিজাইন চেঞ্জ হচ্ছে খুবই র্যাপিড।
সেই ক্ষেত্রে এই অটোমেশনে টেক্সটাইলের ক্ষেত্রে অটোমেশনে যাওয়াটা খুবই ডিফিকাল্ট, বাট তাও যতটুকু সম্ভব আমরা ওই দিকেই যাব। স্যার ডেভেলপমেন্ট বলতে কি বোঝাচ্ছে স্যার? আচ্ছা, ডেভেলপমেন্ট বলতে হচ্ছে ধরো তুমি প্রিন্টিং এ কাজ করো, হ্যাঁ, তোমাকে প্রিন্টিং এ বলবে যে তোমরা প্রিন্টিং করছো না, জি স্যার। জি স্যার। হ্যাঁ, তোমাকে প্রিন্টিং ধরো তুমি ইয়ে প্রিন্টিং করছো, রাবার প্রিন্টিং করছো, এইচডি প্রিন্টিং করছো, ঠিক আছে, তোমাকে বলবে যে যে গত 2 সিজন তো সেম স্টাইল দিয়েই কাজ করতেছেন, এবার আমাকে রাবার আর এইচডি প্রিন্টের একটা কম্বো করে দেখান, আপনারা কেমন পারেন, আপনাদের ক্যাপাবিলিটি কতটুকু। তো ডেভেলপমেন্ট ম্যানেজারই থাকে একজন, যে হচ্ছে তোমাকে ধরো এই প্রিন্টটা তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী এই দুটো মিক্সচার করে কি ধরনের প্রোডাক্ট করতে পারে বা কি ধরনের ডিজাইন গুলোর করার ক্যাপাবিলিটি আছে সেটা গিয়ে বায়ারকে দেয়, এটাই হচ্ছে ডেভেলপমেন্ট। তো এই ডেভেলপমেন্টটা আমি প্রিন্টের জন্য বললাম, এই ডেভেলপমেন্ট এটা ওয়াশের ক্ষেত্রে হইতে পারে, এই ডেভেলপমেন্ট এটা নতুন একটা ফ্যাব্রিক হইতে পারে। তোমরা তো ওই যে ইয়েও পড়ছো, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং ও পড়ছো, নিট বা ওভেন, ঠিক জি আছে, স্যার। তো নতুন একটা ফ্যাব্রিক ডেভেলপ করে দিলা বায়ারকে যে আমি এই ফ্যাব্রিক করতে পারবো, দেন হচ্ছে ওই ফ্যাব্রিক ধরে সে তোমাকে ডিজাইন করে দিবে, মানে নতুন একটা টেক প্যাক দিবে যে এই ডিজাইনে আমাকে এত এত পিস করে দেন। তো এটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট আমি বলছি এই কারণে কাস্টমাইজ প্রোডাক্টটা বলার জন্য, ঠিক আছে, যে এই ডেভেলপমেন্ট একটা রানিং, যে ডেভেলপমেন্ট নতুন নতুন আসবে, ডিজাইন নতুন নতুন আসবে, তো সেই ক্ষেত্রে ডিজাইন নতুন নতুন আসলে তো তোমার ইয়ে করা কঠিন, অটোমেশন করা কঠিন না। জি স্যার। তো দেখবা যে কিছু কিছু মেশিন আছে যেগুলোকে প্রোগ্রাম করা যায়, এই এপিডব্লিউ মেশিন আছে, অটোমেটিক পকেট ওয়েল্ডিং মেশিন যেটা, ঠিক আছে, দেন হচ্ছে তোমার এই ভেলক্রো মেশিন বলে, তারপর হচ্ছে তোমার উম আর কি কি আছে, এরকম আরো কয়েকটা মেশিন আছে অটোমেটেড, আমি নামটা ভুলে গেছি, টেক্সটাইল টার্ম তো। আচ্ছা, তারপর দেখো কিছু আছে অটোমেশন প্রিন্সিপালস এন্ড স্ট্র্যাটেজিস, মানে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা অটোমেশনের দিকে। ওকে, তুমি ধরে নিছো কি আমি অটোমেশনে যাব, বাট কিভাবে আগাবা ওটার দিকে, বা ওটাকে কিভাবে জাস্টিফাই করবা যে আমি অটোমেশনে আসলেই যাব। এটার কয়েকটা প্রিন্সিপাল আছে। দ্য ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ইউএসএ প্রিন্সিপালস। ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা না, দেখো এটা কি আছে, ইউএসএ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য এক্সিস্টিং প্রসেস, সিম্পলিফাই দ্য প্রসেস, অটোমেট দ্য প্রসেস, ঠিক আছে। তো আন্ডারস্ট্যান্ড দ্য এক্সিস্টিং প্রসেসের আন্ডারে কি কি পড়ে, তোমার এক্সিস্টিং প্রসেসে যত নারী নক্ষত্র আছে, প্রস এন্ড কনস আছে, সব তুমি কোশ্চেন করে একটা চেকলিস্ট ধরে, বা এই যে দুইটা টুলস আছে দেখো, ফ্লো প্রসেস চার্ট বা ম্যাথমেটিক্যাল মডেল বা এরকম আরো টুলস ইউজ করে তুমি তোমার সব নারী নক্ষত্র বের করো তোমার এক্সিস্টিং প্রসেসে। তো হোয়াট আর দ্য ইনপুটস, হোয়াট আর দ্য আউটপুটস, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন টু দ্য ওয়ার্ক বিটুইন ইনপুট এন্ড আউটপুট। মোট কথা হচ্ছে তুমি সম্পূর্ণ প্রসেসটাকে আগে বুঝো, বুঝতে পারছো। দেন হচ্ছে সিম্পলিফাই দ্য প্রসেস, যে আমার অটোমেশন তো একটা কমপ্লেক্স সিস্টেম না, তো তুমি অটোমেশনে যাওয়ার আগে আগে চিন্তা করো যে এটাকে সিম্পলিফাই করা যায় কিনা, বা আমরা একটু পর দেখবো 10 স্ট্র্যাটেজিস অফ অটোমেশন আছে, যে আমি কিভাবে অটোমেশনের দিকে একটু একটু করে আগাতে পারি। তো তুমি সিম্পলিফাই প্রসেস করো, যে আমি পুরোটা অটোমেশনে যাওয়ার আগে শুধুমাত্র এই একটা পোর্শন আমি অটোমেশন করি, বা একটা অটোমেশনে না গিয়ে এই প্রসেসটাকে আমি সিম্পলিফাই করে দিই, বা এটাকে আরো জেনারেসলি করা যায় কিনা, বা অটোমেশনে না গিয়ে করা যায় কিনা, ঠিক আছে। দেন হচ্ছে দেখলা যে ওকে আমি পারতেছি না, সব লাস্টে হচ্ছে যেহেতু এটা সিম্পলিফাই করা সম্ভব না, সো আই উইল গো ফর অটোমেশন। ওয়ান্স দ্য প্রসেস হ্যাজ বিন রিডিউসড টু ইটস সিম্পলেস্ট ফর্ম, দ্য অটোমেশন ক্যান বি কনসিডার্ড, ঠিক আছে। দেখুন দেন হচ্ছে তুমি কোন অটোমেশনটা বা কোন স্ট্র্যাটেজিটা ফলো করবা, সেটা হচ্ছে, এটা হচ্ছে মানে অটোমেশনটা অ্যাডাপ্ট করার একটা ম্যানেজারিয়াল ফিলোসফি, ওকে, যে তুমি আসলেই অটোমেশনটা অ্যাকসেপ্ট করবা কিনা, বুঝতে পারছো। জি স্যার। ইয়েস স্যার। একটা পেপার আছে অনেক আগের, তো ধরো তুমি এরকম হয় তুমি একটা প্রিন্সিপাল দিছো, ওকে আমি অটোমেশন প্রিন্সিপাল করার একটা প্রিন্সিপাল দিছি যে ইউএসএ প্রিন্সিপাল, এটা দিয়ে আমি একটা সায়েন্টিফিক জার্নালে আমি একটা পেপার পাবলিশ করছি, বাট ওটার এগেইনস্টে, বাট ওটার মানে তুমি একটা পেপার পাবলিশ করার পর ওটা দেখবা সাইট হয় না, বলে না সাইট করছে, তো জি স্যার। হ্যাঁ ওটা সাইট করে ওটার এগেইনস্টে, ফেভারে এগেইনস্টে আরো পেপার বের হয়,
ঠিক আছে? তো এই পেপারটার এগেইনস্টে যেটা বের হইছিল যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্টেজ পর্যন্ত গেলেই হয়। মানে সেকেন্ড স্টেজটা পর্যন্ত গেলেই তোমার প্রবলেমটা সলভ হয়ে যায়। বুঝতে পারছো? অটোমেশন না মানে অটোমেশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই করা লাগে না। ওইটা হচ্ছে 90s এর কাহিনী আরকি। বুঝতে পারছো? যে একটা সিস্টেমের আমার এটা চলতেছে ওকে, এটা ম্যাক্সিমাম আউটপুট দিচ্ছে না, ম্যাক্সিমাম এফিশিয়েন্ট ওয়েতে এটা আমি চালাতে পারতেছি না। ওকে, এটা এখন আমি কি যেহেতু আমি কি বলে ম্যাক্সিমাম অপটিমাল ওয়েতে আমি চালাতে পারতেছি না, সো আমি আই উইল গো ফর অটোমেশন। বাট অটোমেশনে যাওয়ার আগে এই প্রিন্সিপালটা ফলো করে দেখছে যে আমার আসলে অটোমেশনে যাওয়ারই দরকার হয় না। আমার ওই সিম্পলিফাই প্রসেস পর্যন্ত হইলেই আমার অপটিমাল ওয়েতে আমার সিস্টেমটা চলবে। বুঝতে পারছো? সো বিফোর approaching to automation, you have to perform these two steps: understanding the existing process and simplify the process. এখন এই simplify the process এর মধ্যেই ঠিক আছে এটা পড়ে আর কি, ওই আমরা এই যে 10 strategies for automation and process improvement। হ্যাঁ, সিম্পলিফাই প্রসেসের মধ্যে গেলেই দেখবা যে হয়তো তুমি প্রসেসটা সিম্পলিফাই করতে গিয়ে কোন একটা অ্যাডাপ্ট করতে হয়েছে, বা কি বলে এটাকে অটোমেশন মাইগ্রেশন স্ট্র্যাটেজি ইউজ করতে হয়েছে। সিম পড়ানোর সময় কি বলছিলাম যে তুমি ওকে কম্পিউটার ইন্টিগ্রেশন ম্যানুফ্যাকচারিং এর আমি পুরোটা একবার ইন্টিগ্রেশন করে ফেলবো, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা চাইলে কি পোরশন বা ম্যানুফ্যাকচারিং সেল করতে পারি, একটা একটা কোন একটা সেকশনে একটা ইন্সপেকশন মানে একটা অটোমেটেড ইন্সপেকশন সিস্টেম আমি দাঁড় করাতে পারি, রাইট? তো এরকম মানে ডিসক্রিটলি আমি অটোমেশনটাকে অ্যাডাপ্ট করতে পারি। তো এরকম এই 10টা স্ট্র্যাটেজি আছে যেগুলো তুমি অ্যাডাপ্ট করতে পারো বাই দা বাই। কি কি? if automation seems feasible as solution to improving productivity, quality and other measures of performance, then এই যে দেখো এই কোশ্চেন মানে এটা কিন্তু দেওয়া আছে যে if automation seems feasible solution to improving quality, মানে অটোমেশনটাকে যে সিম্পলিফাই করার পর যদি মনে হয় যে ওকে যেহেতু সিম্পলিফাই করেও আমি অ্যাডাপ্ট করতে পারতেছি না আমার সিস্টেমটা, মানে সরি আমি কি বলে এটাকে আমি ফুল কোয়ালিটি পাচ্ছি না বা অপটিমাল ওয়েতে আমার সিস্টেমটা প্রোডাকশনটা চলতে পারতেছে না, সো আমি অটোমেশনটা অ্যাডাপ্ট করব বা অটোমেশনের দিকে আই উইল লুকিং ফরওয়ার্ড। বাট মানে লুকিং ফরওয়ার্ড যে আমি এখন অটোমেশনের দিকে যাব, এখন আমি কোনটা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? দেন হচ্ছে এই 10 স্ট্র্যাটেজিস। 10 স্ট্র্যাটেজিস গুলো কি কি? স্পেশালাইজেশন অফ দ্য অপারেশন। ঠিক আছে, তুমি একটা অপারেশন করতেছো, সেটার মধ্যে জেনারেল পারপোজ বাদ দিয়ে তোমার এখন স্পেশাল পারপোজ ইকুইপমেন্ট ইউজ করতে হবে। দেন একটা হতে পারে কি কম্বাইন্ড অপারেশন। ধরো ওই যে একটা উদাহরণ দেই, ধরো ওই যে প্রায় বলি দেখবা যে বলতেছে আমি এপিডব্লিউ, তোমরা এপিডব্লিউ মেশিনটা দেখছো? এনিওয়ান? না স্যার। আচ্ছা যাই হোক, এই এপিডব্লিউ মেশিনে দেখবা মানে আমি যদি বলি যে এপিডব্লিউ বা অটোমেটিক পকেট ওয়েল্ডার মেশিন, ওয়েল্ডিং মেশিন, এটার মধ্যে 5-6টা অপারেশন কম্বাইন করা যায় এরকম করে একটা মেশিন বানানো। এটার মধ্যে কি করে, এই যে তোমার পেছনে যে পকেটটা থাকে না প্যান্টের পকেটের, সেটা হচ্ছে একটা এপিডব্লিউ মেশিনে করা কি বলে একটা পকেট। এটার মধ্যে দেখো পকেটিং আছে, হ্যাঁ পকেটিং আছে, দেন হচ্ছে উপরে একটা একটা কি বলে এটাকে একটা স্লিভের মতো আছে, তাই না? পকেটের এজে বা আউটলাইনে, হ্যাঁ। এই যে দেখো তুমি যদি একটা সিঙ্গেল নেডিং মেশিনে এটা করতে চাও, তোমাকে অ্যাটলিস্ট 6টা অপারেশন পারফর্ম করতে হবে ওই পকেটটা করতে গেলে, পেছনের পকেটটা করতে গেলে। বাট ওই মেশিন কি করছে, ওই প্রত্যেকটা অপারেশন গুলোকে একটা মেশিনের আন্ডারে নিয়ে আসছে, যেটাকে আমরা এখানে কম্বাইন্ড অপারেশন বলতেছি। এটা হচ্ছে একটা অটোমেশনের দিকে তুমি যেতে পারো, যে আমার অনেকগুলো অপারেশনকে আমি একটা ওয়ার্কস্টেশন বা একটা মেশিনে আমি করে ফেলবো, ঠিক আছে? রিডিউসিং দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট প্রোডাকশন মেশিন অথবা ওয়ার্কস্টেশন, এটাই বলতেছি কি কম্বাইন্ড অপারেশন। দেন হচ্ছে সাইমালটেনিয়াস অপারেশনের দিকে তুমি যেতে পারো, পারফর্মিং মাল্টিপল অপারেশন এট এ ওয়ার্কস্টেশন এট এ টাইম। এখন এরকম হতে পারে যে একটা মেশিনে না, তুমি একটা ওয়ার্কস্টেশনে দুইটা মেশিন আনছো, দুইটা মেশিনে, বাট দুইটা মেশিনের কাজটা হইতে হবে সাইমালটেনিয়াসলি, দুইটা মেশিনে একই সাথে কাজ করতে হবে। বুঝতে পারছো? দেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ অপারেশন, এটার কি লিঙ্কিং সেভারাল ওয়ার্কস্টেশন টুগেদার থ্রু অটোমেটেড ওয়ার্ক
হ্যান্ডলিং ডিভাইসেস। ধরো এই কি বলে তোমার একটা আউটপুট সেকশন আছে, সরি একটা ফিনিশিং, সরি কি বলে এটাকে, অ্যাসেম্বলি সেকশন আছে আর একটা আউটপুট সেকশন আছে। তো এই দুটার মধ্যে লিংক করতে পারো তুমি ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ডিভাইস দিয়ে, যে আমার এখান থেকে যে গুডস গুলো বের হবে সেগুলো অটোমেটিকলি একটা হ্যান্ডলিং ডিভাইস দিয়ে আমার অ্যাসেম্বলি সেকশনে চলে যাবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ অপারেশন। দেন হচ্ছে ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবল অটোমেশন কনসেপ্ট টু রিডিউস দ্য সেটআপ এন্ড প্রোগ্রামিং টাইম। দেন হচ্ছে ইমপ্রুভড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এন্ড স্টোরেজ সিস্টেম তুমি ইউজ করতে পারো। অনলাইন ইন্সপেকশন, অনলাইন ইন্সপেকশনটা কি মানে হচ্ছে ইনকর্পোরেটিং ইন্সপেকশন ইনটু দ্য ম্যানুফ্যাকচারিং হোয়াইল দ্য, মানে তোমার হচ্ছে প্রোডাক্টটা, মানে প্রোডাক্ট শেষ হওয়ার পর তুমি ইয়ে করবা না, ইন্সপেকশন করবা না, রেদার প্রোডাকশনটা যখন রানিং তখন বিভিন্ন পোর্শনে তুমি পয়েন্ট সিলেক্ট করো যে তোমার এই প্রোডাক্টটা বানাতে যে 10টা ওয়ার্ক স্টেশন আছে, তুমি যেই অপারেশনটা ক্রিটিক্যাল ওই ওয়ার্ক স্টেশনের মধ্যে তুমি ইন্সপেকশনটা হচ্ছে মানে ইয়ে করো, ইনকর্পোরেট করো ওই জায়গায়। সেটাই হচ্ছে তোমার অনলাইন ইন্সপেকশন। আসলে টেক্সটাইলের ক্ষেত্রে তোমার এই অনলাইন ইন্সপেকশনটা খুবই ডিফিকাল্ট, বুঝতে পারছো? রেদার আলাদা একটা ইয়ে করে, মানে কি বলে আলাদা যেই স্ট্র্যাটেজিটা ফলো করে সেটা হচ্ছে সুইং যখন শুরু হয় তখন একটা সুইং ইন্সপেকশন করে, দেন হচ্ছে ফিনিশিং এর ক্ষেত্রে একটা ইন্সপেকশন করে, এন্ড ফাইনালি হচ্ছে একটা শিপমেন্টের দিন একটা ইন্সপেকশন হয় যেটাকে আমরা ফাইনাল ইন্সপেকশন বলি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি দেখি নাই আর কি টেক্সটাইলের ক্ষেত্রে অটোমেটেড অনলাইন ইন্সপেকশন করতে। স্যার অ্যাপারেলে আমাদের একটা কনসেপ্ট পড়াইছিল ট্রাফিক লাইট সিস্টেম। স্যার একটা অপারেটরের মেশিনের পাশে একটা কাগজ দেওয়া থাকে যেটার মধ্যে তার 1 ঘন্টা বা 2 ঘন্টার পারফরম্যান্সের উপরে ইয়েলো, রেড অর গ্রিন দেওয়া থাকে। স্যার হুম। এটা কি মানে বাস্তবে ইউজ করা হয় স্যার? আমাদের জাস্ট পড়াইছে কিন্তু বলে নাই আসলে স্যার এটা ইউজ করা হয় কিনা। আচ্ছা, ট্রাফিক লাইট সিস্টেম আমি বুঝতে পারছি, ওটা হচ্ছে তোমার ইয়ের আন্ডারে পড়ে, মানে কানবান একটা ইয়ে পড়ছো, মানে লিন টুল কানবান। জি স্যার। স্যার কানবানে হচ্ছে স্যার একটা কনসেপ্ট পড়ছিলাম স্যার, একটা কার্ড সিস্টেম স্যার, একটা অথবা স্যার একটা বিন সিস্টেম। এক জায়গাতে একটা কার্ড রেখে আসলাম, আমার ওই জিনিসটা নিয়ে আসলাম, ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল স্যার। এই কনসেপ্টটা পড়ছিলাম স্যার। এটা অনেক ভাবে মানে ওটা তো মানে থিওরিটিক্যালি পড়ছো, হ্যাঁ জি স্যার, জি থিওরিটিক্যালি স্যার। নেটে যা পাইছো ওগুলো পড়ছো, বাট মানে অ্যাকচুয়াল সিনারিওটা এরকম না কানবানের। তো যে তুমি যে ট্রাফিক লাইট সিস্টেমটা বলতে কি, যে যদি ইয়ে হয় মানে কি বলে সে যদি কম প্রোডাকশন দেয় সেক্ষেত্রে ট্রাফিক লাইট একটা লাইট ইন্ডিকেশন করবে, এটা বলতেছো? না স্যার, স্যার পাশে একটা স্যার চার্ট দেওয়া থাকে। স্যার 1 আওয়ার পর পর বা 2 আওয়ার পর পর স্যার চেক করা হয়, বা যে পিএম বা প্রোডাকশন ম্যানেজার আছে বা স্যার সুপারভাইজার আছে, স্যার সে চেক করে। যদি তার কাছ থেকে স্যার কোন প্রকারের স্যার প্রোডাক্ট খারাপ পাওয়া যায় বা সুইং খারাপ পাওয়া যায়, তখন তাকে হয়তো ওই লেভেল অনুযায়ী ইয়েলো মার্কে টিক দিয়ে দেয়। তারপর আবার 2 ঘন্টা পরে যদি সে ভালো দিতে পারে, তার সব পারফরম্যান্স এর উপর বেসিস করে তাকে আবার সবুজটাতে টিক দিয়ে দেয় স্যার। এরকম একটা প্রসেস আমাদের বলছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ এটা, বাট মানে আমি এটা কতটুকু ভ্যালু এড করে আমি জানি না। এটা জানো এটা কোন ধরনের গুডস এর ক্ষেত্রে এটা হয়? ধরো ডিফিকাল্ট প্রোডাক্টস এর ক্ষেত্রে, ধরো স্যুট, ব্লেজার বানাচ্ছো, হ্যাঁ ব্লেজার বানাচ্ছো বা জ্যাকেট বানাচ্ছো, প্যাডেড জ্যাকেট বা হচ্ছে খুবই হেভি জ্যাকেট, সেই ক্ষেত্রে তুমি যে প্রসেসটা বলছো ওইগুলা ইউজ করে। নরমাল টি জি, শার্ট প্যান্ট ওইগুলোর ক্ষেত্রে এটা ইউজ করে না, কারণ এখানে মাস আচ্ছা প্রোডাকশন হয়। স্যার। জি স্যার। ঠিক আছে, তুমি যেটা বলছো ওটা হচ্ছে যে আমি যে গুডস গুলো বললাম ওই সব লাইনে এটা সম্ভব ইনকর্পোরেট করা। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার। দেন হচ্ছে এই যে প্রসেস কন্ট্রোল এন্ড অপটিমাইজেশন, প্ল্যান্টস অপারেশন কন্ট্রোল, আর ফাইনালি সবগুলো যদি তুমি অ্যাডাপ্ট করে নাও দেন হচ্ছে তোমার এই কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং বা সিম। দেন লাস্ট কনসেপ্ট হচ্ছে তোমার অটোমেশন মাইগ্রেশন স্ট্র্যাটেজি। এটা কি, যখন একটা নিউ প্রোডাক্টস তোমার ইন্ট্রোডিউসড হবে একটা ফ্যাক্টরিতে, সেই ক্ষেত্রে তুমি প্রথমেই কি মানে কি বলে মানে অটোমেশনে ফুললি অটোমেশনে চলে যাবা, বা নাকি তুমি কি বলে শুধুমাত্র ওয়ার্ক স্টেশন গুলোকে অটোমেশন করবা, না হচ্ছে তুমি ম্যানুয়ালি প্রোডাকশন করবা, কি করবা?
বা আস্তে আস্তে তুমি যে শুরু থেকে শেষ পর্যন্ত বা অটোমেশনের দিকে যাচ্ছ, কোন স্টেজে কিভাবে কিভাবে যাবা, সেটাই হচ্ছে এই মাইগ্রেশন স্ট্র্যাটেজি। দেখো কি বলছে, এ ফর্মালাইজড প্ল্যান ফর ইভলভিং দ্য ম্যানুফ্যাকচারিং সিস্টেম ইউজ টু প্রডিউস নিউ প্রোডাক্টস অ্যাজ দ্য ডিমান্ড গ্রোস। অর্থাৎ তোমার একটা প্রোডাক্টের যদি ডিমান্ড থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে প্রোডাকশনে যাওয়ার পর্যন্ত তুমি কোন কোন স্টেজ পরে পরে তুমি অটোমেশনের ধাপগুলো বাড়াবা, বা অটোমেশনের নিউ মানে হাফ অটোমেশন, পার্টলি অটোমেশন, না এন্টায়ারলি অটোমেশনের দিকে যাবা, সেটাই হচ্ছে এই স্ট্র্যাটেজি তোমার ডিফাইন করে। তো ফেজ ওয়ান, এই যে দেখো ফেজ ওয়ানে কি, একটা নিউ প্রোডাক্ট যখন আসে তখন এটা টুলিং করা বা তোমার এটার প্রোডাকশন লাইন সেট আপ করা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, যেহেতু আমি এট দ্য ভেরি ফার্স্ট অফ ইন্ট্রোডাকশন অফ নিউ প্রোডাক্ট আমি কন্টিনিউয়াস প্রোডাকশনে যাচ্ছি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে ম্যানুয়াল প্রোডাকশন করাটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে ফিজিবল। ঠিক আছে, ধরো একটা নিউ প্রোডাক্ট তোমাকে একটা বায়ার দিল, তুমি এটার জানো না, তুমি এটার ল্যাকিংস গুলো জানো না, যে এটার কোথায় কোথায় এটার ডিফিকাল্টি পয়েন্ট গুলো আছে। তো এই সবকিছু না জেনে প্রথমেই তোমার অটোমেশনে যাওয়া যাবে না। তো দেন হচ্ছে এটার মধ্যে এমন কিছু ধরো ফিচার্স আছে যেগুলোর জন্য তোমার আলাদা গাইড ডিজাইন করতে হবে, বা আলাদা ফোল্ডার ডিজাইন করতে হবে, বা আলাদা কি বলে অন্যান্য টুলস গুলো তোমার ডিজাইন করতে হবে। সো ভেরি ফার্স্ট ওই অটোমেশন মানে অটোমেটেড দিয়ে না করে এটা ম্যানুয়ালি প্রোডাক্ট করা, এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেজ। এই ক্ষেত্রে তোমার মানে ফাস্ট টুলিং এবং কুইকলি এটা প্রডিউস করা যায় রেদার দেন অটোমেশন। আর প্রথমেই তো তোমার ডিমান্ড থাকবে না। তোমার একটা নিউ প্রোডাক্ট যদি লঞ্চ করে, ধরো তোমার এই একটা একটা জ্যাকেট যদি তোমাকে বানাইতে দেয়, তোমার প্রথমেই কিন্তু প্রথম সিজনেই বায়ার কিন্তু তোমাকে ধরো যে 50,000 পিস অর্ডার দিবে না। বুঝতে পারছো? তখন তোমাকে অর্ডার দিবে হচ্ছে, ধরো যে বলবে যে ফার্স্টে হচ্ছে সেলসম্যান স্যাম্পলের জন্য আপনি করেন, আমাকে 200 পিস বানায় দেন, বা স্টাইল অনুযায়ী প্রত্যেক সাইজের আমাকে 40 পিস করে বানায় দেন। তো এই যে তোমার এই পোর্শনটা, এটা কিন্তু কোনো সময়ই তোমার কন্টিনিউয়াস বা প্রোডাকশন লাইনের মধ্যে এই প্রোডাকশন গুলো করে না, এটা কিন্তু স্যাম্পল সেকশনে 4-5 জনে মিলে করে। বুঝতে পারছো? জি স্যার। আমার কথাটা বুঝতে পারছো? জি স্যার। ওই যে যেহেতু এটা লাইনের মধ্যে যাচ্ছে না, তোমার স্যাম্পল সেকশনই করতেছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ম্যানুয়াল প্রোডাকশন। হ্যাঁ, ইউজিং আ সিঙ্গেল ম্যান সেল অপারেটিং ইন্ডিপেন্ডেন্টলি। দিস ইজ ইউজড ফর ইন্ট্রোডাকশন অফ নিউ প্রোডাক্ট। এবং এটার অ্যাডভান্টেজটা কি? কুইক এন্ড লো কস্ট টুলিং টু গেট স্টার্টেড। অর্থাৎ সর্বপ্রথম একটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডাকশন হলে তোমাকে এটা ম্যানুয়াল প্রোডাকশন করাই হচ্ছে সবচেয়ে বেশি ফিজিবল। নেক্সট ফেজটা কি? দেখো কি নেক্সট ফেজটা হচ্ছে অটোমেটেড প্রোডাকশন। এই ক্ষেত্রে এই যে দেখো তোমার যে ওয়ার্ক স্টেশন গুলো আছে না, এই যে এক একটা ওয়ার্ক স্টেশন, এই যে এক একটা ওয়ার্ক স্টেশন, এই ওয়ার্ক স্টেশন গুলোকে শুধু তুমি অটোমেশন করো। বুঝতে পারছো? বাট এই দুটো ওয়ার্ক স্টেশনের মাঝখানে যে প্রোডাক্ট ইয়েগুলো আছে, এই যে দেখো ম্যানুয়াল হ্যান্ডলিং, বা এখানে যদি কোনো ট্রান্সপোর্টেশন থাকে, এগুলো ম্যানুয়াল থাক। নেক্সট ফেজটা হচ্ছে, ঠিক আছে, দেখো অটোমেটেড প্রোডাকশন ইউজিং সিঙ্গেল স্টেশন অটোমেটেড সেল। এখন কিন্তু সিঙ্গেল স্টেশন ম্যানুয়াল সেল বলতেছে না, সিঙ্গেল স্টেশন অটোমেটেড সেল অপারেটিং ইন্ডিপেন্ডেন্টলি। As the demand for product grows, it becomes clear that the automation can be justified. এই যে দেখো ডিমান্ড গ্রো করছে, প্রথমেই কিন্তু তুমি অটোমেশন সেল বা অটোমেটেড সেল তুমি অ্যাডাপ্ট করো নাই, তুমি সবার ফার্স্ট লেবার বা কি বলে লেবার ম্যান সেল, না এটাকে কি টার্ম বলছে এটাকে, সিঙ্গেল স্টেশন ম্যান সেল তুমি করছো, দেন হচ্ছে অটোমেটেড সেল। আস্তে আস্তে তোমার ডিমান্ড যদি জাস্টিফাই করে, দেন হচ্ছে তুমি ফুললি অটোমেটেড যাবা। সিঙ্গেল স্টেশন কি ওয়ার্ক ইউনিটস আর স্টিল মুভড বিটুইন ওয়ার্ক স্টেশন ম্যানুয়ালি। অর্থাৎ শুধুমাত্র এখানে ওয়ার্ক স্টেশন গুলোকে তোমার অটোমেটেড করা হয়েছে, মাঝখানে হচ্ছে তোমার এই যে কি বলে মাঝখানে যে ম্যানুয়াল হ্যান্ডলিং বা ট্রান্সপোর্টেশনটা, এটা কিন্তু ম্যানুয়াল। এবং সবার লাস্টে দেখো এই যে খেয়াল করে দেখছো, এই ক্ষেত্রে আর ম্যানুয়াল নাই। এই যে আমি একটা এক্সাম্পল বলছিলাম না, মাঝখানে হচ্ছে তোমার একটা অটোমেটেড গাইডেড ভেহিকল দিয়ে দিছে। এই যে আমি ঠিক এক্স্যাক্টলি এই এক্সাম্পলটাই আমি এক্সপেরিয়েন্স করছি, যে ধরো প্রত্যেকটা মেশিনের সাইডে এরকম একটা অটোমেটেড গাইডেড ভেহিকল আছে।
তো এরা সবাই ধরো যে সিমিলার পোর্শন টাইপের মানে সিমিলার প্রোডাক্ট সিমিলার অপারেশন পারফর্ম করে। তো ধরো এই সে হচ্ছে ধরো কলার সেলাই করে, তো তার এসএমবি হচ্ছে 30 সেকেন্ডস। তো 30 সেকেন্ডস পরে পরে সে এখানে গুডসটা রিলিজ করতেছে এবং ফাইনালি 30 সেকেন্ডস পরে পরে গিয়ে এখানে একজন আছে সে সব রিসিভ করতেছে। বা এরকম হইতে পারে সে রিসিভ করতেছে না, এখানে আরেকটা একটা ভেহিকেল আছে যে ভেহিকেলে গিয়ে ডিসচার্জ করতেছে, ফাইনালি একজন ওই ফর্কলিফট দিয়ে এটা ফিনিশিং সেকশন নিয়ে যাইতেছে। বুঝতে পারছো? তো লাস্ট স্টেজটা হচ্ছে যে তুমি এই ট্রান্সপোর্টেশন গুলোই তুমি অটোমেটেড করে ফেলবা along with the automated production cell। বুঝতে পারছো? তো এটার কিছু অ্যাডভান্টেজও আছে। এটা কি? that allows the introduction of the new product in the shortest possible time। এই যে দেখো তোমাকে এখন যদি বলে যে তুমি এই যে দেখো আমি একটা এই প্রোডাক্ট দিলাম, তুমি এটা আমাকে বানায় দাও। তুমি যদি এটার জন্য পুরো প্রোডাকশন যদি সেট আপ করতে চাও, ধর বললো যে আমাকে 15 দিন 20 দিনে বানায় দেন, ডেভেলপমেন্ট গুলো এরকমই চায় যে আমাকে এটা 1 মাসের মধ্যে বানায় দেন। যখন তুমি ওই প্রথমেই চাইবা যে আমি অটোমেশন করে সবটা বানাবো, সেই ক্ষেত্রে ওটা করা পসিবল হবে না, তোমার সাবমিট করাই সম্ভব না। তো দ্যাটস ওয়াই লেবার প্রোডাকশনে প্রথমে যেতে হবে। সিন্স প্রোডাকশন সেল বেসড অন ম্যানুয়াল ওয়ার্কস্টেশন দ্যাট আর ইজিয়েস্ট টু ডিজাইন এন্ড ইমপ্লিমেন্ট। দেন হচ্ছে কি ইট অ্যালাউস অটোমেশন টু বি ইন্ট্রোডিউসড গ্র্যাজুয়ালি, মানে একটার পর একটা ফেজ দেখছি আমরা আসতেছে। As the demand of the product grows, engineering changes in the products are made and time is allowed to do a thorough design job on the automated manufacturing system। মানে হচ্ছে আমি প্ল্যানিং এর জন্য একটা যথেষ্ট টাইম পাচ্ছি, হ্যাঁ, জবটা ডিজাইন করার জন্য আমার অটোমেটেড ম্যানুফ্যাকচারিং সিস্টেমে, এবং এতে করে আমার রিস্কটাও কমে যাচ্ছে। এই আর কি। আর আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করি নাই, এটা একটু তোমরা কাইন্ডলি পড়ে নিও, একটু নোট করে রাখো যে হোয়াট আর দ্য বেসিক এলিমেন্টস অফ অ্যান অটোমেটেড সিস্টেম। এখানে একটা কি একটা পাওয়ার সোর্স থাকবে, দেন হচ্ছে একটা প্রোগ্রাম করা থাকবে আমার ওই অপারেশন গুলো পারফর্ম করার জন্য, এবং ফাইনালি একটা কন্ট্রোল সিস্টেম থাকবে। তো এটা একটু তোমরা দেখে নিও, বা আমি তোমাদের এই লেকচারে পরে ইনক্লুড করে দেব। স্যার আরেকবার বলবেন? মানে বেসিক এলিমেন্টস অফ অ্যান অটোমেটেড সিস্টেম, একটা অটোমেটেড সিস্টেমের ধরো একটা মেশিন, এটা একটা অটোমেটেড মেশিন, এটার মধ্যে কি কি মানে এটার মধ্যে কি কি ইয়ে থাকবে আর কি, এলিমেন্টস গুলো থাকবে, মেজর এলিমেন্টস গুলো কি কি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ঠিক আছে। হ্যাঁ, এই অ্যাটেন্ডেন্সটা কেউ একজন রিচ আউট দিয়ে দিও।